সব ভালো জায়গায় সেটার পুরস্কার দিয়েছেন। তো এখন তারা এখনো রয়েছেন, তারা তো এখনো রয়েছে। আমি একজন নাম বলতে চাই না, কিন্তু আপনি জানেন মানে সবাই একই, এক সব জায়গায়। আপনি কোনো আমাকে ব্যত্যয় দেখাতে পারবেন না, আপনি আমাকে স্যার কোনো ব্যতিক্রম দেখাতে পারবেন না। আমি আপনাকে বলে দিই, যে কোনো জায়গায়, এনিওয়্যার। তার মানে সোজা কথায় বলা যায় ডক্টর ইউনূসের ডিপ্লোমেসি, ফরেন রিলেশনস যে পলিসি, সেটা ব্যর্থ হয়েছে। তারা হাসিনার লোকজন না সরিয়ে তারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন বলতে শুধু রিজার্ভ বলে ফ্যাক্টর চুজ করে নেওয়া উচিত। অর্থাৎ উনার চেক করা উচিত যে আমাদের পররাষ্ট্র দূতাবাসগুলো কিরকম কাজ করছে, সেই কাজ করছে না কেন, তৌহিদ সাহেবকে সেটা জিজ্ঞেস করা উচিত। আমি তৌহিদ সাহেবকে অপসারণের পক্ষে বলছি না, কিন্তু আমার কথা হলো তৌহিদ সাহেব যদি দূতাবাসগুলোকে লাইনে না আনতে পারে, যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে লাইনে না আনতে পারে, এবং লাইনে আনতে বলা মানে কি বোঝায়? পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিঃসন্দেহে ভালো হচ্ছে। এই ভালো সম্পর্কটা আবার বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন তাদের মধ্যে অনেকেই পছন্দ করতেছেন না। তারা আসলে কাদের পারপাস সাফ করতেছে? যারা মূলত পাকিস্তানের বিরোধিতা করবে, বলতে হবে তারা ভারতের সাথে তার সূক্ষ্ম সম্পর্ক রয়েছে, এমন একজন পররাষ্ট্র সচিব রয়েছেন। সেই সচিব মূলত এই ভারতের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে তার খাউজানি তুর্কানি বেড়ে গিয়েছে, এমন মন্তব্য করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সাকিব আলী এবং তাজ হাশমি। তারা আলোচনা করেছেন কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়টা সাজানো দরকার, এবং বর্তমান যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়ে আসলে কি যোগ্য কেউ আছে কিনা যারা আসলে মূলত ভারতকে টেক্কা দিয়ে কাজ করতে পারবে। আমরা বিশ্লেষণ শুনবো, এরপর বিশ্লেষণ করব, আলোচনা করব। পার্সোনালিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 100 জন বিখ্যাত ব্যক্তির ভেতরে যারা খুব ইম্পর্টেন্ট লোক, তাদের ভেতরে ভারতের কেউ নেই। সেখানে ডক্টর ইউনূসের নাম রয়েছে, এটাতেও নিশ্চয় ভারতীয় এবং ভারতপন্থীদের গাত্রদাহ হবে। শেখ হাসিনা নিশ্চয় দিল্লিতে বসে খুবই মানে আনকমফোর্টেবল ফিল করছে যে এটা কি ঘটলো। আমি যে ইউনূসকে এত ঘৃণা করি, তাকে এত মামলা দিলাম, তাকে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকায় 100 জন বেস্ট ইন ভারত ওয়ার্ল্ডের 100 গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিতরে একজন বলে চিহ্নিত করলো। এখন আমরা অ্যাম্বাসেডর সাকিব আলীর সঙ্গে আমরা কথা বলবো। ওনাকে প্রথমে আমি জিজ্ঞেস করি যে ফরেন সেক্রেটারি জসিমউদ্দিন যেটা বললেন পাকিস্তানের ফরেন সেক্রেটারি আমনা বালুচকে, এই দুটো পয়েন্ট যে পাকিস্তানিদের ফেরত নাও আর এই বিচার করো, পাকিস্তান ক্ষমা প্রার্থনা করুক, এই ব্যাপারে আমি সাকিব আলী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনার দর্শক শ্রোতা তাদেরকেও আমার শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা। আসলে এই বিষয়গুলো একদিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 1975-এর বা 72-এর পর থেকেই একটা তার ভারত পক্ষীয়তা আছে। সেটা যারা পাকিস্তানে ছিলেন, যাদের সাথে যারা পাকিস্তানে বড় হয়েছেন বা পাকিস্তানের সাথে সংস্রব ছিল বা কানেকশন ছিল, তারাও আসলে ভারত পক্ষীয় হয়েছে। আমি মানে সত্যি কথা বলতে গেলে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনীতিক কিন্তু ভারত বিরোধী এরকম খুব কম পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে। আপনি আমার থেকে ভালো জানেন। তাহলে এখন আমি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে টপিক গুলো, এই পাকিস্তানের বিষয় আসলেই এই আপনার বিহারি তথাকথিত পাকিস্তানি বিহারিদেরকে অপ্রত্যাবর্ষণ এবং আপনার ওই যে ফরেন রিজার্ভের একটা পয়সা চাওয়া অথবা ক্ষমা চাওয়া, এগুলো ছিল টকিং পয়েন্টের পার্ট। জি, এটা ছিল টকিং পয়েন্টের পার্ট। এটা আমি নিজেও, আমি তো এই শেখ হাসিনা আসার আগে আমি তো করাচিতে আই ওয়াজ দ্য ডেপুটি হাই কমিশনার দেয়ার। তো আমি তখন যেটা করতাম, আমি বলতাম যে আমি টাকা পয়সা লাগবে না। আমরা তখন খুব ভালো করে জানতাম যে টাকা পয়সা পাওয়া যাবে না, কারণ প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ওই আপনার লোনের কিন্তু হাফ নেয় নাই। আমরা তো কোনো লায়াবিলিটি নিইনি, লায়াবিলিটি তো সব নিয়েছে পাকিস্তান। তো তাহলে পাকিস্তান লায়াবিলিটি নিবে আর আমরা রিজার্ভের হাফ নিব, এটা তো হয় না আসলে। তো এটা হয় না। হ্যাঁ, সম্পত্তির আপনি হাফ নিবেন আর লায়াবিলিটি নিবেন না, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। সো আমরা অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে আর খুব একটা গুরুত্ব দিতাম না। আমরা এটাও জানতাম যে বিহারি প্রত্যাবাসন, এই রিপ্যাট্রিয়েশন, এটা সম্ভব না।
অ্যাকচুয়ালি করাচিতে কিন্তু 10 লক্ষর উপরে বাঙালি থাকে, বা বাঙালি অরিজিন পাকিস্তানি। আমি শুনেছি নাম্বারটা প্রায় 30 লক্ষ পাকিস্তানে। আমি আপনাকে বলছি আমার ওই 6-7 সম্পর্কে, এগুলো তো কোনো অফিসিয়াল ইয়ে নেই, আমি যেটুকু বলছি আপনারটা হতে পারে হয়তো সামওয়্যার ইন বিটুইন। আমি তো যেটা বলছি সেটাও প্রায় 15 বছর আগের কথা। সো বেসিক্যালি বিরাট একটা সংখ্যা থাকে ওখানে। এই যে আমরা চাচ্ছিলাম তখন যে পাকিস্তানি যে বাংলাদেশি গুলো বা অরিজিনের যারা আছে তারা যাতে সবাই লিগালাইজ হয়ে যায়, তাদের আবার 25% বা 30% লিগালাইজ, কিন্তু 70% প্রবলেম হইতো, এবং এই জন্য তারা পুলিশের আপনার ওই যে চাঁদাবাজি এসব করতে হয়, প্রবলেম। সো আমরা তখন মনে করতাম যে দুই পক্ষই যদি সিটিজেনশিপ দিয়ে দেয় তাহলেই কিন্তু এটার সমাধান, এটা আমরা মনে করতাম। তো সেই হিসাবে কিন্তু 2008 সালে বাংলাদেশ হাইকোর্ট যেটা করেছে, আমরা কিন্তু সেটারই অ্যাকচুয়ালি পক্ষে ছিলাম বলে আমি মনে করি। হ্যাঁ, টু রিজলভ দিস ইস্যুস। মাপ চাওয়ার ব্যাপারে আমার যেটা ব্যক্তিগত, কারণ আমি সাধারণত সরতে চাই না আমার জায়গা থেকে, কিন্তু আমি যেটা বলেছিলাম যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার কাছে এই রিপ্যাট্রিয়েশন বলেন বা এর থেকে বড় কথা ছিল মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। সেটা আমি বলেছি যে এটা তো আপনি যেরকম বললেন ভুট্টো সাহেব করেছেন, পারভেজ মুশারফ এসে বলেছিলেন, রিগ্রেটস বলেছিলেন। আমরা সেই সময় যেটা চাইতাম সেটা হচ্ছে যে পার্লামেন্ট একটা রেজলিউশন বা একটা কিছু অ্যাডপ্ট করবে, দ্যাটস অল উই ওয়ান্টেড। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে তারা অ্যাকনোলেজ করবে, তারা আমাদের সাথে ইয়ে করবে যে তারা ভুলটা করেছিল এবং দে উইল বি সরি। আসলে তো এটা আসলে খালি ওই একটা জায়গায় সাইন করলে হয় না। কিন্তু আমি যখন ছিলাম 2006 শেষের থেকে, অলরেডি কিন্তু পলিটিক্স ওয়াজ গোয়িং ইন ফেভার অফ বাংলাদেশ। তারা বাংলাদেশের কিন্তু সম্পর্কে তারা যে ভুল করেছে এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছিল। ওখানে যে স্যার আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা কিন্তু আমাদের বাংলাদেশে বলা হয় না, সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের 25 তারিখ পর্যন্ত প্রচুর উর্দু ভাষী সেই সময় মানুষকে, পাকিস্তানিকে কিন্তু মারা হয়েছে, about 5,000, much more than that. আচ্ছা, more than that. আমি কিন্তু এটা কখনো অ্যান্থনি ম্যাসকারেনহাস, যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, যিনি রেপ অফ বাংলাদেশ বই লিখেছিলেন, তিনি ইস্ট পাকিস্তান থেকে ফিরে গিয়ে লন্ডন টাইমস পত্রিকাতে এবং লিগ্যাসি অফ ব্লাড না স্যার, লিগ্যাসি অফ ব্লাড লিখছিলেন না স্যার উনি? না, উনি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এবং অন্যত্র লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি জুলাই 71 সালে বলেছেন খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং অন্যান্য জায়গার নিয়ে যে মোর দেন 100,000 বিহারিজ গট কিল্ড ইন ইস্ট পাকিস্তান। এবং যে ব্যক্তি পাকিস্তান সরকারের এই যে জেনোসাইডের বিরুদ্ধে বই লিখেছেন, উনাকে তো আর পাকিস্তানপন্থী বলতে পারবো না আমরা। পার্সোনা নন গ্রাটা ইন পাকিস্তান। বাংলাদেশের পক্ষে কথা বলেছেন 71 সালেই। উনি বলেছেন মোর দেন 100,000 বিহারিজ গট কিল, যেটা আমি আমার বইতেও লিখেছি। আমার এডিটর আর একটা বইতে আছে যে 1.5 থেকে 2 লক্ষ বিহারি 71 সালের আগের থেকে তাদের ওই 1 মার্চ থেকেই ম্যাসাকার শুরু হয়, একেবারে ডিসেম্বর 1971 এবং 1972 এর মাঝামাঝি পর্যন্ত। এখন বিটুইন 1 মার্চ এবং 25 মার্চ এই কিলিং গুলার লিড কে দিয়েছিল সেই সময়? হ্যাঁ, এগুলো নিয়ে তখন আমাকে বলা হইলো পাকিস্তানে যে এগুলার নাকি নেতৃত্ব দিয়েছিল তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেই সময়। তো আমি এগুলো জানতে পারলাম। তো আমার কথা হলো যে তখন তারা আমাকে বললো যে আমাদের কি হবে, আমাদের যে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে কি হবে। তখন আমি বললাম যে ইয়েস, তাহলে আমাদের সেটার জন্য একটা পারস্পরিক স্বচ্ছতা, একটা স্বচ্ছ আপনার বয়ান বা স্বচ্ছ একটা ন্যারেটিভ, স্বচ্ছ একটা ভার্সন থাকা উচিত।
সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দুইজনের মধ্যে আমি ওটা ওদেরকে বুঝাইতে চাইতাম যে জি এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, জি কিন্তু আসলে আমাদের এখন বর্তমানে দুটো বিষয় হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এই কয়টা বিষয়কে ইম্পর্টেন্স দেই না, অতটা না, এটা গদ বাঁধা জিনিস। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মধ্যে বাণিজ্যিক কি কি সহযোগিতা হতে পারে, জি এবং আরেকটা হচ্ছে যে প্রতিরক্ষা সংক্রান্ত কি কি সহযোগিতা হতে পারে। এই দুটো ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে বলছেন বাংলাদেশের জি বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ের এই জন্য বলছি যে আমাদের এমনিতে ইকোনমিক্সে স্যার একটা ইয়া ছিল না, থিওরি কম্পারেটিভ অ্যাডভান্টেজ। জি জি সো তারা তো কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুযায়ীও আমাদের থেকে অনেক আগানো আছে এই ফিল্ডে। যেহেতু ওরা এই ফিল্ডে এগিয়ে আছে এবং যেহেতু তারা চাইনিজ টেকনোলজি নিয়ে কাজ করে, যেটা আমরাও যে চাইনিজ টেকনোলজি ইউজ করি, আমি মনে করি এটা উইন উইন সিচুয়েশন। এটা জি যদিও ভারত হয়তো লাইক করবে না, বাট কথা হইলে এটা আমাদের জন্য সবচাইতে বিগেস্ট ব্যাং ফর দ্য বাক, মানে আমি 1 টাকা খরচ করে সবচাইতে বেশি ফলাফল পাবো বলে আমি মনে করি। জি সুতরাং ওই দিকটা আমাদের এখানে বোধহয় গুরুত্ব দেওয়া দরকার, এবং আমি এইভাবে দেখছি আর কি জিনিসটা পাকিস্তানের সাথে। তা তো বটে, মানে এখন পাকিস্তানের সম্পর্কে একটা মিক্সড ব্যাপার আছে। একদিকে ওদের ডলারের দাম অনেক বেশি, পাকিস্তানের টাকার মূল্য মানে অনেক ডিভ্যালুড হয়েছে, জিনিসপত্রের দাম বেশি, সাধারণ লোক কষ্টে থাকে। কিন্তু আরেকটা দিক রয়েছে, চীন কিন্তু অলরেডি 62 থেকে 65 বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এবং করতে যাচ্ছে। এই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, গোয়াদর থেকে সিনজিয়াং পর্যন্ত হাইওয়ে, এই যে এইটা তো একটা বিরাট ইনভেস্টমেন্ট। তারপর ওদের মেট্রো রেল থেকে শুরু করে লাহোর, করাচি, ইসলামাবাদে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা চাইনিজরা করছে। এবং ডিফেন্স মিলিটারিতে আন্ডারস্ট্যান্ডিং, মিলিটারি হার্ডওয়্যার, চায়নাতে যে নতুন প্লেন, নতুন যন্ত্র, অস্ত্র বের হয়, সেটা সঙ্গে সঙ্গে পাকিস্তানে চলে আসে। এটাও একটা বিরাট ব্যাপার। যে জন্য আমি মনে করি যে প্রফেসর শহীদুজ্জামান যেটা বলেছিলেন যে ভারতের এই চোখ রাঙানির বিরুদ্ধে আমাদের একটা পাকিস্তানের কে আমরা বলতে পারি, তোমরা আমাদের একটা নিউক্লিয়ার আমব্রেলা প্রোভাইড করো। এটা কিন্তু পৃথিবীতে হয়ে আসছে, এখনো আছে। যেমন নেটোর অনেক মেম্বার এবং জাপান মনে করেন ফার ইস্টে তাদের নিউক্লিয়ার ওয়েপন নাই, পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু আমেরিকার একটা গ্যারান্টি রয়েছে। জার্মানির কোনো নিউক্লিয়ার ওয়েপন নাই, কিন্তু নেটোর কাছ থেকে সে গ্যারান্টি পায়। এবং তুরস্কে তো নিউক্লিয়ার ওয়ার হেড পর্যন্ত বসানো আছে, মানে তুরস্কের জমির উপরে, তুরস্কের টেরিটরিতে। কিন্তু সেরকম একটা ব্যাপার শহীদুজ্জামান বলে ভারত তাকে খুব ধোলাই করেছে এবং তার বিরুদ্ধাচরণ করেছে। যে কিন্তু এই ব্যাপারগুলো তো আমাদের চিন্তা করতে হবে আমাদের সিকিউরিটির জন্য, সভরেন্টির জন্য। যাদের কাছ থেকে আমরা অস্ত্র পাবো বা যারা আমাদের রক্ষা করতে পারবে, প্রতিরক্ষা শক্ত করতে পারবে, সে ব্যাপারে সহযোগিতার কথা না বলে 71-এর ব্যাপারে ক্ষমা চান এবং পাকিস্তানিদের ফেরত নেন, এগুলো তো খুব মানে এগুলো তো কোনো জিনিসের ভালো কিছুর সূত্রপাত করে না। সম্পর্কটা অন্যদিকে নিয়ে গিয়ে একটা বিতর্কের সৃষ্টির চেষ্টা করেছেন জসিমউদ্দিন। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ কিন্তু খুবই বিচক্ষণতার সঙ্গে বলেছেন আমরা এগুলো দেখব। ওই ব্যাপারটা উনি এড়িয়ে, যেটা সাকিব আলী বলছেন যে আমাদের ট্রেড, কমার্স এবং জিওপলিটিক্যাল রিলেশনস কি হবে, সেখানে মিলিটারি ইনক্লুডেড, ওগুলো তো প্রকাশ্যে আলোচনা হয় না, কিন্তু ওই দিকটাই আমরা যাবার কথা। কিন্তু জসিমউদ্দিন এখানে ওই ভেতরে বাগড়া দিচ্ছেন যাতে সম্পর্ক উন্নয়ন না হয়। এটা একেবারে পরিষ্কার, মানে 2 আর 2 4, এতে কোনো সন্দেহ নেই। জসিমউদ্দিন সবকিছুই জানেন, কিন্তু তিনি ভারত এবং হাসিনাকে খুশি করার জন্য কথাগুলো বলছেন বলে আমার বিশ্বাস। মানে আমি আপনার বলবো যে 15 বছরের যেটা আমাদের প্রেক্ষাপট, গত 15 বছরে ভারত যা করলো বাংলাদেশের সাথে, সেটাকে আমাদের ধরে নিয়ে এখন পাকিস্তানের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু আমি যেটা দেখি যে আমার আগের প্রাক্তন কলিগ, সিনিয়র কলিগ তৌহিদ হোসেন সাহেব, উনি কিন্তু এটাকে এক ধরনের গদ বাঁধার সময় মনে করেন।
জি উনি কিন্তু এক ধরনের গতানুগতিকতা মেনটেন করেন জি এবং এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে এই সময়ে যে একটা অস্বাভাবিকতা আছে, যে একটা অসাধারণত্ব ব্যাপার আছে, জি আমাদের যে এখন একটা নতুন ধরনের পররাষ্ট্র নীতি করতে হবে। তৌহিদ হোসেন সাহেব কখনো কিন্তু আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন কিছু চিন্তা করবে এইভাবে আমরা কখনো চিন্তা করতাম না ওনাকে। জি উনি ওই ধরনের মানুষ ছিলেন না। সুতরাং নতুন ভাবে চিন্তা করার যে যে নতুন ভাবে এমফাসিস দেওয়ার, অবশ্যই সবার সাথে সম্পর্ক রাখতে হয়, এই জিনিসটা আমি আপনার দেখতে পাচ্ছি। যেমন আপনি এখনো দেখেন, আপনি বলছেন জসিমউদ্দিন সাহেবের কথা, পররাষ্ট্র সচিবের কথা। আপনি বলেন যে বাংলাদেশের বিপ্লবের যে বয়ান, সেটা আসলে বাংলাদেশের কোন দূতাবাস সেটা ভালো করে প্রচার করছেন? সেটা কি ওয়াশিংটনে প্রচার হচ্ছে? সেটা কি দিল্লিতে প্রচার হচ্ছে? দিল্লিতে আমাদের দূতাবাসের রোল কি এখন? আমরা কি মাথা নিচু করে, মাথা গুজে লুকিয়ে লুকিয়ে ঘুরি, নাকি মাথা উঁচু করে হাঁটি? তাই না? এগুলো তো আমাদের জানা দরকার। হ্যাঁ, আমাদের লন্ডনে কি অবস্থা, অথবা প্যারিসেই বাংলাদেশ দূতাবাস কি করছে, কি করছে আসলে? আপনি বলেন, এটা আমরা শুনতে চাই। না মানে আমি যতটুকু জানি যে কোনো দূতাবাস এখন পর্যন্ত এটাকে কিন্তু সাহসিকতার সাথে বা আপনার অনেক কনফিডেন্সের সাথে তারা কিন্তু এটাকে প্রজেক্ট করতেছে না। উনি যাদেরকে ওখানে বসিয়েছেন, প্রত্যেকটা জায়গা, আমি আপনাকে যেই সব জায়গা বললাম, সেসব জায়গায় যাদেরকে বসিয়েছেন তারা শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে ভালো পজিশনে ছিল। জি, অর্থাৎ যারা সেই সময় সবচাইতে উৎসাহ দেখিয়েছে, জি, যেভাবে উৎসাহের সাথে যারা শেখ হাসিনা সরকারকে সার্ভ করেছে, উনি তাদেরকেই সব ভালো জায়গায় সেটার পুরস্কার দিয়েছেন। তো তারা এখনো রয়েছেন, তারা তো এখনো রয়েছে। আমি একজন নাম বলতে চাই, কিন্তু আপনি জানেন, মানে সবাই একই, সব জায়গায়। আপনি কোনো আমাকে ব্যত্যয় দেখাতে পারবেন না, আপনি আমাকে স্যার কোনো ব্যতিক্রম দেখাতে পারবেন না। আমি আপনাকে বলে দিই, যে কোনো জায়গায়, এনিওয়্যার। তার মানে সোজা কথায় বলা যায় ডক্টর ইউনূসের ডিপ্লোমেসি, ফরেন রিলেশনস যে পলিসি, সেটা ব্যর্থ হয়েছে। হাসিনার লোকজন না সরিয়ে তারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন, শুধু রিজার্ভ বাড়াতে হবে, বাংলাদেশের ওই মানে জিনিসপত্রের দাম কমাতে হবে, এটাই যেন মূল পলিসি হওয়া উচিত। এবং উনি ক্ষমতা ছেড়ে দিয়ে মার্চে আগামী 1 বছরের ভেতরে উনি চলে যাবেন, এটা হলেই যেন বাংলাদেশ একেবারে গণতন্ত্র চলে আসবে। এই ব্যাপারগুলো যদি ডক্টর ইউনূস বিশ্বাসও করেন, তাহলে এটা খুবই পরিতাপের বিষয়। কেননা এমনকি বিএনপি যে কথা বলছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একই কথা বলছেন, তোমরা নির্বাচন দাও, নির্বাচন হলেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। ওইটা তো আমাদের বিচার্য নয়। আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো কি, দরকার হলে আমাদের কোনোই সম্পর্ক নেই, থাকার দরকার নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে অ্যাটলিস্ট 8-10 বছরের জন্য আমরা বলে দিই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত দূতাবাসগুলো আমরা ভারতের ডেপুটি হাই কমিশন এবং হাই কমিশন আমরা বন্ধ করে রাখি, একবার চিরতরে ক্লোজ করে দিচ্ছি না, যতদিন ভারতে গণতন্ত্র না আসে, সেটা আমাদের বলা উচিত। তবে এ ব্যাপারে আমি একটু প্রশ্ন করছি আপনাকে, যে আমরা দেখলাম ভারতের যে ওয়াকফ অ্যাক্ট নিয়ে এবং মুসলমানদের পারসিকিউশন মুর্শিদাবাদে বিশেষ করে হয়েছে কয়েকদিন আগে, সেটার ব্যাপারে বাংলাদেশ সরকার মানে ইউনূস সরকার প্রতিবাদ করেছে, মানে মৃদু হলেও প্রতিবাদ করেছে। তার উত্তরে রণবীর জয়সওয়াল কড়া উত্তর দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের হিন্দু মাইনরিটি আগে রক্ষা করো, তোমাদের নিজেদের চরকায় তেল দাও। এই ব্যাপারে আপনি কি মনে করেন? না স্যার, আমি আপনাকে আরেকটা কথা বলে আমি আপনার এই কথাতে আসতেছি। সরি স্যার, আমার মনে হলো আপনি যখন বলছিলেন, এই যে আমাদের এখানে যারা অ্যাম্বাসেডর আছে, বাংলাদেশের অ্যাম্বাসেডর যারা বিদেশে, জি, তারা তো আপনি জানেন স্যার, আপনিও এই ওয়ার্ল্ড সম্পর্কে জানেন, তারা তো কোনো বোকা মানুষের সাথে ডিল করে না। জি, হ্যাঁ, তো তাহলে একজন অ্যাম্বাসেডর যদি বলে যে 5ই আগস্ট বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানবাধিকার রেস্টোর্ড হয়েছে, এইসব ভালো ভালো কথা যদি বলে, তাহলে কিন্তু ওখানে যারা শুনছে, বিদেশিরা যারা ওখানকার নীতি নির্ধারক টাইপ,
তারা কিন্তু মনে করবে যে আচ্ছা আপনি কি করেছিলেন শেখ হাসিনার সময়, জিজ্ঞেস করবে না? তাদের কিন্তু একটা মনে হবে, জি মনে হবেই যে আপনি শেখ হাসিনার সময় কি বলতেন। জি তো এখন অ্যাম্বাসেডরকে কিন্তু বলতে হবে যে শেখ হাসিনার সময় আমি এইরকম বলতে বাধ্য হয়েছি, হুম আমার এই হয়েছে, হওয়ার পরে আজকে আমি কিন্তু ফ্রিলি কথা বলতে পারি। হুম এটাই তো বলার কথা। জি এভাবেই তো অ্যাম্বাসেডর তার নিজেকে এই বিপ্লবের সাথে নিয়ে আসবে সামনে। জি আমি যতদূর জানি একজন অ্যাম্বাসেডর বাংলাদেশের কেউ এই জন্য এরকম কথা বলে নাই, কেউ বলে নাই, অ্যাজ ফার এজ আই নো, কেন? কেউ বলে নাই বিদেশে এই গত 7 মাসে 8 মাসে 9 মাসে। তো তারা এবং কেন এটা বলে, কেন বলে না? কেন কেন বলে না? কারণ তৌহিদ সাহেব উনাদেরকে বলতে বাধ্য করে নাই। এবং তৌহিদ সাহেব বলতে চাচ্ছেন যে যারা ডিপ্লোম্যাট হবে, উনি যেটা উনার কাজে দিয়ে বোঝাচ্ছেন, তারা শেখ হাসিনার পক্ষে যা যা করেছে সেটাকে উনি দোষের ভাবেন না। হুম এই যে অপপ্রচার এবং প্রপাগান্ডা যেটা করেছে, মিথ্যা জি কথা বলেছে 15 বছর ধরে, জি এবং যে যত জোরে মিথ্যা কথা বলতে পেরেছে, উৎসাহের সাথে ভালো ভালো পোস্টিং পেয়েছে, জি এটাকে উনি অপরাধ মনে করেন না। জি সেই জন্যই কিন্তু মনে রাখবেন, আমি স্যার আপনি আপনাকে স্যার বা আপনি আমাদের ইয়ে, কিন্তু 47-এও এদের কোনো প্রবলেম হয় নাই, 71-এও এদের কোনো প্রবলেম হয় নাই, এরশাদের পরে গভর্নমেন্ট গণতন্ত্রেও প্রবলেম হয় নাই, এখন এইবার 5 আগস্টের পরেও যাতে প্রবলেম না হয় সেটাই তৌহিদ সাহেব মনে করে। এইখানে তৌহিদ সাহেবের সাথে আমার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি মনে করি যে এই আমাদের এই যে একটা এই 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 ট্র্যাডিশন ভাঙতে হবে, জি এবং আমি মনে করি যে তাদের প্রত্যেককে আসলে বলতে হবে যে কিভাবে তারা তখন ভালো ভালো পোস্টিং পেয়েছে, তার জন্য কি করেছে, এবং এখন তারা কিভাবে পরিবর্তিত হয়েছে, এগুলো বলতে হবে। এগুলো না বলে আপনি চাকরি করবেন আর ডলার কামাবেন বাংলাদেশ সরকারের, এটাকে এত সোজা? আমি তো মনে করি দিস ইজ হোয়াট আই থিঙ্ক। জি এটা হলো স্যার ওই পররাষ্ট্র ব্যাপারে। এবার আসি স্যার আপনার ওয়াকফ নিয়ে। ওয়াকফের ব্যাপারটা আমি যতদূর বুঝি যে এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই, এটা প্রেস সচিব বাংলাদেশে উনি বোধহয় বলেছেন। হ্যাঁ, এবং উনি 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 প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অবশ্যই বলতে পারেন। তো তিনি বোধহয় বলেছেন যে মুর্শিদাবাদে জি একটা আপনার ইয়ে হয়, ওখানে সমাবেশ হয়, সেই সমাবেশ এরপরে বোধহয় আপনার আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেখানে প্রচুর, এবং সেখানে তারপরে যখন আপনার মারামারি হয় বা একটু ধস্তাধস্তি হয়, সেখানে বোধহয় 3 জন মারা গেছে। জি এখন 3 জন মারা যাওয়ার পরে ওখানে বেশ কিছু হিন্দু পরিবার তারা আবার যে অন্য জায়গায় বোধহয় মালদহ বা 24 পরগনা কোনো জায়গায় যে তারা আশ্রয় নিয়েছে, ওই স্কুলে এটা দেখা গেল। এখন মমতা ব্যানার্জি বলছেন যে এটা মোদি ইউনুস বৈঠকের সময় মোদি সাহেব ইউনুসের পক্ষে কিছু একটা করেছেন, যার ফলে, আমি একটু প্যারাফ্রেজ করছি স্যার এখানে, যার ফলে বাংলাদেশ থেকে লোক ঢুকে এই গন্ডগোল গুলো করেছে। মানে হ্যাঁ, এখন মমতা ব্যানার্জি কি করছে, সবকিছু চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপরে এবং উনার নিজের বাঁচানোর জন্য, এবং উনি এটা মোদির উপরে চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন আমাদের বলেছেন, প্রেস সচিব বলেছেন যে আপনি মুসলমান, আপনি সংখ্যালঘুদের কেয়ার নেন, বলার সাথে সাথে জয়সওয়ালের যে তীব্র যে রাগ এবং নিন্দা, এগুলো এটা হতে থাকবে স্যার। এগুলো নিয়ে আমাদের আসলে এটাকে নিয়ে করা দরকার নাই। আমি বরং এটাকে এনজয় করতেছি। ওনারা যতই এটাতে রাগ হইতেছে আমার ততই ভালো লাগতেছে। রাগ হোক, অসুবিধা নাই। আমার কথা হলো, ওনারা আমাদেরকে বলে কি যে আমরা যে বলি না যে অতিরঞ্জিত করা হয়েছে বাংলাদেশে যা যা হয়েছে, অথবা বাংলাদেশে 5ই আগস্টের পরে যখন কোনো কোনো ক্ষেত্রে আমাদের হিন্দু ভাইদের উপরে করা হয়েছে যারা রাজনৈতিক কারণে করা হয়েছে। রাজনৈতিক কারণ আর অতিরঞ্জন এই দুটো কথা নাকি বলা যাবে না। এখন উনারা তো এরকম ভাবে বলতে থাকে, তাতে কিছু এসে যায় না। ওনারা ওনাদের কথা বলুক, আমরা আমাদের কথা বলি। নিশ্চয়ই আমাদের কাজ দিয়ে বুঝাইতে হবে যে আমাদের এখানে হিন্দু ভাই বোনরা কতটা সিকিউরিটির মধ্যে আছে এবং ওদের ওখানে কতটা ইনসিকিউরিটির মধ্যে আছে। এটা বিশ্ব জানে, মানে বিশ্ব জানে, এবং এটা বারবার বারবার মনে করিয়ে দিতে হবে। মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যিনি ছিলেন, ব্লিংকেন পররাষ্ট্র সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, উনি পর্যন্ত বলেছেন যে ভারতীয় সরকার প্রত্যক্ষভাবে এই মুসলিম নির্যাতনের জন্য দায়ী।
এই ধরনের আমি প্যারাফ্রেজ স্যার এগুলো, এবং ওদের তো যে USCIRF, যেটা ওই যে আপনার US কমিশন অন রিলিজিয়াস ফ্রিডম, ওই প্রত্যেকটা রিপোর্ট দেখলেই আপনি দেখতে পারবেন যে ওখানে কি কি লেখা আছে, ইন্ডিয়া তার মুসলিমদের সাথে কতখানি অন্যায় নিপীড়ন করে, ওগুলো ওখানে লেখা আছে। সুতরাং সেদিক দিয়ে এটা ঠিক আছে। আমাদেরকে তারপরেও তারা মনে করে এটা রিপোর্টের মধ্যে আটকে থাকুক। বাংলাদেশ যে এই যে কথাটা উঠিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা, আমি মনে করি এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আমরা কিন্তু কখনো এটা আগে উঠাতাম না ন্যাচারালি আমাদের, এবং এই যে উঠিয়েছে সেই জন্য ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে যে তারা যদি তীব্র নিন্দা না করে এবং বাংলাদেশ যদি প্রত্যেকবার এটা নিয়ে উঠাতে থাকে, তাহলে তাদের সমস্যা হবে, তাদের প্রপাগান্ডা ওয়ারের সমস্যা হবে। এই জন্য তারা এই কথা বলেছে, এবং বাংলাদেশের এখন আরো বেশি করে বা ওখানকার সংখ্যালঘুদের উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার হয় নিয়ে বলতে হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই। আর দর্শকদের কিছু প্রশ্ন এসছে, মন্তব্য এসছে। একটা মন্তব্য হচ্ছে, একজন না জেনে শুনে না বুঝিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্র কি কাচ্চি বিরিয়ানি যে কেনা যাবে, মানে যেটা হচ্ছে নিউক্লিয়ার আমব্রেলা, মানে প্রোটেকশন দেওয়া, যেটা নেটো দিচ্ছে। কোল্ড ওয়ারের সময় রাশিয়া দিয়েছে তার ইস্টার্ন, এই যে পোল্যান্ড বলেন, হাঙ্গেরি বলেন, যে রাষ্ট্রগুলো রাশিয়ার বলয়ের ভিতরে ছিল, তাদের রাশিয়া একটা নিউক্লিয়ার আমব্রেলা দিয়েছিল, নিউক্লিয়ার অস্ত্র দেয় নেই। আমরা নিউক্লিয়ার অস্ত্র আনবো পাকিস্তান থেকে, এ ধরনের কথা কেউ কিন্তু এখনো বলেনি। 2 নম্বর প্রশ্ন এসছে তৌহিদ সাহেব সম্পর্কে। আমি সত্য মিথ্যা জানি না, আপনি বলতে পারবেন। দুঃখিত, আমার খুব কাশি। তো বলছেন যে তৌহিদ সাহেব তো বাকশালপন্থী, আওয়ামীপন্থী, হাসিনার পন্থী ইত্যাদি, সেই জন্যই উনি ভারতের প্রতি একটু নমনীয়। তো এটা আমি তৌহিদ সাহেবকে দেখিও নেই, চিনিও না, আপনি চেনেন এবং জানেন। এই দুটো ব্যাপার আপনি কি মনে করেন? আমি প্রথমে তৌহিদ সাহেবটা নিয়ে বলি। তৌহিদ স্যার উনি লম্বা সময় কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন, জি, এবং সেই হিসাবে, এবং পরে বোধহয় ভারতের কি দিল্লিতে পোস্টেড ছিলেন কিনা আমার ঠিক মনে নেই। একবার লাস্টে উনি হইলেন, ওই যে সাউথ আফ্রিকাতে অ্যাম্বাসেডর হলেন, অ্যাম্বাসেডরশিপের নেওয়ার জন্য। উনি তো আসলে কোথাও যেতে চেতেন না, কারণ উনি চাইতেন যে উনি এবং উনার স্ত্রী যাতে একই জায়গায় পোস্টিং হয়। তো উনার স্ত্রী কাস্টম সার্ভিসে, উনি তো পরে এনবিআর এর মেম্বারও হয়েছেন, মিসেস তৌহিদ হোসেন। তো শি ইজ এ ভেরি অ্যাকমপ্লিশড লেডি অলসো। কিন্তু একই জায়গায় তো আসলে দুইজনের পোস্টিং করানো খুব ডিফিকাল্ট, খুবই কঠিন। এটা করা খুব মুশকিল হয়, এই জন্যই আসলে এটা হয় নাই। তবে উনাকে আমরা ধরে নিতাম যে উনি একটু সেকুলার মাইন্ডেড, এবং উনি ওই কলকাতার যে কলকাতায় উনার খুবই ভালো সময় কাটিয়েছেন বলে আমি যতদূর জানি, এবং উনার স্ত্রীও বই টই লিখেন। সো আমি যতদূর জানি, ওই যে আপনি ভারত পক্ষতা বা পক্ষপাতিত্বর যে কথা বলছেন, কিছুটা পক্ষপাতিত্ব আছে বলে আমিও মনে করি। আসলে আমিও মনে করি উনি নিজেও কিন্তু প্রথম আলোতে কলামিস্ট ছিলেন, উনি প্রথম আলোতে লিখতেন, এবং উনি ওই ঘরানার সাথে ওনার একটা কানেকশন আছে বলে আমি মনে করি। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ওই যে আমি এখনো বলছি যে উনি কিন্তু হি ওয়াজ সো comfortable with Masood bin Momen. He was so comfortable with everyone from Awami regime. সবাইকে যেভাবে সাহায্য করা হলো, এবং এতে উনার কোনো বিন্দু মাত্র আমি কোনো রিয়াকশন দেখি নাই, প্রতিক্রিয়া দেখি নাই। পরে যখন বাইরের থেকে প্রতিক্রিয়া হয়েছে, তার ফলে উনাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছে। সুতরাং আমি ওই দিক দিয়ে মনে করি যে উনি বিপ্লবের লোকও না, উনি বিপ্লবের পক্ষের মানুষ, এবং উনি আসলে ভিতরে বলেছেন বিপ্লব বলে এটাকে উনি মানেন না, এটা একটা পরিবর্তন হয়ে গেছে, এটা উনি মনে করেন। সো সেই দিক দিয়ে করলে আমার মনে হয় যে উনাকে যদি কেউ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি স্যার, যেমন যখন শেখ হাসিনাকে ধরে নিয়ে গেল, তখন আমি কিন্তু বললাম যে এটা উনি বললেন যে শেখ হাসিনা দিল্লিতে ভারতের অধীনে থাকলে এটাতে বাংলাদেশ ভারতের সম্পর্কের কোনো সমস্যা হবে না। এই যে আমি আপনাকে ওরিয়েন্টেশনটা বুঝাতে যেতেছি, উনি এখান থেকে শুরু করছেন, অর্থাৎ
আমি মনে করি যে উনি উনি ভারতের পক্ষের একটা এক ধরনের সফট কর্নার ওনার আছে। আমি আর এর থেকে বেশি বলতে চাই না। উনি রিটায়ার করলেন কবে? উনি রিটায়ার করেছেন, উনি তো ইয়ের সময় ১-১১ সরকারের সময় তো উনি পররাষ্ট্র সচিব ছিলেন। আচ্ছা, ১-১১ সময় উনি তো করেছেন, তখন ইফতেখার আহমেদ চৌধুরী ওয়াজ দ্য ফরেন অ্যাডভাইজার। সো আমার কথা হচ্ছে যে সেই সময়ই তো ১-১১ সরকারই তো ভারতের পক্ষ অবলম্বন করে। তো সেই পক্ষ অবলম্বন যখন করে এবং সেটার উপরে তৌহিদ হোসেন সাহেব অবশ্যই প্রিসাইডেড ওভার দ্যাট, কারণ সেটা তো সেটার একটা রিফ্লেকশন তো ফরেন মিনিস্ট্রির ডকুমেন্টে আসবে। রোহিত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি চাকরি থেকে অবসর নিলেন কবে? আমার মনে হয় ২০০৯ দিকে হবে, ২০০৯ দিকে হবে, প্রায় ১৫-১৬ বছর হয়ে গেছে। রাইট রাইট রাইট। ওনার পরে মিজারুল কায়েস আসলেন, ইফ আই এম নট মিস্টেকেন, ওনার পরে হচ্ছে মিজারুল কায়েস। জি। সো এটা গেল এক তৌহিদ সাহেবের ব্যাপারে। সো আমি মনে করি যে এই জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু আমাদের বিপ্লবের ব্যাপারে এবং সেটা প্রজেকশনের ব্যাপারে অনেক পিছিয়ে আছে, এবং এইটার জন্য তৌহিদ সাহেব একেবারেই এবং এই জন্য অনেক কাজ কিন্তু আসলে করতে হয় প্রেস সচিবকে। এগুলো বলে প্রেস সচিব, আপনি দেখেন সচিবের তো ডক্টর ইউনূসের তো এই দিকে দৃষ্টি দেওয়া উচিত ছিল, বলে আমি মনে করি স্যার। আপনি উনি শুধু ইকোনমিক ব্যাপারটাই দেখেন, পলিটিক্যাল জিওপলিটিক্যাল ইন্টারন্যাশনাল রিলেশন যে খুবই দরকারি একটা গরিব দেশের জন্য বিশেষ করে। আপনি দেখেন যে আমেনা বালুচ যে আসলো, যে সেক্রেটারি, সে কিন্তু দেখা করেছে ইয়ের সাথে, প্রধান উপদেষ্টার সাথে। আচ্ছা, যে দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসছে আপনার ইউএসএ থেকে, প্রধান উপদেষ্টা তাদের সাথে দেখা করেছেন। জি, প্রোটোকলে আসেই না, প্রোটোকলে কিন্তু এটা আসেই না, কিন্তু ওনার বোঝা যাচ্ছে যে উনি খুবই আগ্রহী, বা কোনো কারণে হোক উনি খুবই আগ্রহী। সুতরাং উনি এই ধরনের, আমি সরি উনাদেরকে আমি ছোট করতে যাচ্ছি না, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্টের হিসেবে উনারা আসলে ফাংশনারি, উনারা অনেক নিচে, উনারা অনেক সময় প্রোটোকলে এটা আসারই কথা নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তারপরেও উনারা আসছে, কিন্তু আমি দেখলাম না যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কি ধরনের কথা হচ্ছে, আমি দেখলাম না, কিন্তু আমি দেখি নাই, আই হ্যাভেন্ট সিন, যেটা জরুরি। এবং যেটা জরুরি, আমি বহুবার বলেছি ডক্টর ইউনূস ডিপ্লোমেসি বোঝেন না, বিপ্লবও বোঝেন না, পলিটিক্সও বোঝেন না, অলদো ইট সাউন্ডস হার্শ, কিন্তু আমি একজন মুক্ত বুদ্ধির একজন মুক্ত সিটিজেন, আমি বলতেই পারি। আমি তো কোনো সরকারি চাকরিও করি না, আমার কোনো ইচ্ছাও নেই কোনো কিছু হবার, যা হওয়ার হয়ে গেছে, আমি রিটায়ার্ড, পিরিয়ড। এখন ৭৭ পার হয়ে গেছে। আই হ্যাভ নো অ্যাসপিরেশনস টু বিকাম এনিথিং এনিওয়্যার। আমি ইউটিউব করি আর নিজের লেখাপড়া করি, এছাড়া কিছু, সুতরাং আমি বলতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনূস তৌহিদ সাহেবকে রেখেছেন, তাকে কি অপসারণ করা উচিত নয়? তো প্রশ্ন একটু লোডেড প্রশ্ন, তো আপনি কি মনে করেন? উত্তর দিলে দিতে। আমার এটা বলা ঠিক না, এটা নিয়ে আমারও কথা বলা উচিত না। আমার মনে হয়েছে উনি যেটাই করবেন, যেটাই করবেন প্রফেসর ইউনূস, উনার অবজেক্টিভ ফ্যাক্টর দিয়ে দেখা উচিত, উনার অবজেক্টিভলি দেখা উচিত, উনার কতগুলো ফ্যাক্টর চুজ করে নেওয়া উচিত। অর্থাৎ উনার চেক করা উচিত যে আমাদের পররাষ্ট্র দূতাবাসগুলো কিরকম কাজ করছে, সেই কাজ করছে না কেন, তৌহিদ সাহেবকে সেটা জিজ্ঞেস করা উচিত। আমি তৌহিদ সাহেবকে অপসারণের পক্ষে বলছি না, কিন্তু আমার কথা হলো তৌহিদ সাহেব যদি এই দূতাবাসগুলোকে লাইনে না আনতে পারে, যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে লাইনে না আনতে পারে, এবং লাইনে আনতে বলা মানে কি বুঝাচ্ছি আমরা, এই প্রতিটা জিনিস যদি ক্লিয়ার না করেন তাহলে, এবং উনার ভিশন কি, উনি ৬ মাস পরে কোথায় বাংলাদেশকে দেখতে চান as far as the foreign policy is concerned, এইসব ব্যাপারে উনি যদি ইউনূস সাহেবের জিজ্ঞেস করা উচিত, এবং ইউনূস সাহেব যদি সন্তুষ্ট না হন তাহলে উনি ওনাকে পরিবর্তন করা উচিত। আপনি দেখতেই পাচ্ছেন অনেক কিছুর ব্যাপারে এখন আমাদের ডক্টর খলিলুর রহমান ইজ টেকিং উনি একটা বেশি মুখ্য ভূমিকা পালন করছেন। তাহলে হ্যাঁ, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা পজিশন, অবস্থান, একটা পদ উনি নিয়েছেন, যে বিশাল। সুতরাং আমি মনে করি যে তাহলে উনি মানে করুক, উনি এখন খলিলুর রহমানের সাথে যখন করছেন, এত উনার উপরে ডিপেন্ড করতে হচ্ছে, তাহলে উনার পররাষ্ট্র উপদেষ্টা কি করছে এই ব্যাপারে উনার চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আমি উনাকে বলতে পারি না, আমি বলতে পারি না, সরি। তবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ব্যাপারটা কিন্তু আমি ক্রেডিট নিচ্ছি না, তবে আমি সর্বপ্রথম হ্যামারিং করেছি বারবার
যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দরকার, ন্যাশনাল সিকিউরিটি পলিসি দরকার, যেটা বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আমার কথা শুনে ডক্টর ইউনূস এটা করেছেন আমি এটা বলবো না, তবে যাই হোক কাকতালীয় ভাবে হলেও আমি যেটা বলেছি সেটা হয়েছে, আমি খুশি খলিলুর রহমান সাহেবের সাথে। আপনাকে শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চন্দন নন্দীর এই লেখা। চন্দন নন্দী সম্বন্ধে আমার কিছু মিক্সড ফিলিংস রয়েছে। যেমন 2018 নির্বাচনের সময় চন্দন নন্দী একটা টুইট করেছিলেন, এত বড় একটা টুইট, ওইটা আমি আমার বই 50 ইয়ার্স অফ বাংলাদেশে ব্যবহার করেছি 2018 নির্বাচনের সময়। চন্দন নন্দী কিন্তু তখন হাসিনা সরকার যে রাতের বেলায় ভোট করে এই যে 2018 নির্বাচনটা রিগ করলো, চন্দন নন্দীর কাছে আমরা প্রথম জানলাম ওই টুইটের ভেতরে যে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ও রয়ের যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, মানে আনঅফিসিয়ালি, অফিসিয়ালি তো বলতে পারে না যে রয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে বাংলাদেশের ভেতরে, এবং এরকম কোনো ব্যাপার থাকতে পারে না। মানে হাসিনা ভারতের স্পাই এজেন্সিকে ফর্মালি এখানে অ্যাফিলিয়েশন দিয়ে রেখে দিয়েছিল। বলছে কি নামটা যেন সামসিং, তার কথা বলছে যে সামসিং তোমার, লাস্ট নাম ছিল তোমার। এই তোমারও বুঝতে পারে নাই যে 18 নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন 29শে ডিসেম্বরের রাতের বেলা হয়ে গেল এবং এত রিগিং হয়েছে। সেরকম চন্দন নন্দীর প্রতি আমার একটা সফট কর্নার ছিল যে হাসিনা যে 2018 নির্বাচন রিগ করেছে সম্পূর্ণভাবে, এমন ভাবে রিগ করেছে যে রয়্যাল রিপ্রেজেন্টেটিভ যে ঢাকা ক্যান্টনমেন্টে বসে সামসিং তোমার নামটা আমি বই দেখলে বলতে পারবো, সেও জানতে পারতো না। কিন্তু সেই চন্দন নন্দী লেখা লিখেছেন এই কদিন আগে, যেটা সাউথ এশিয়া জার্নাল প্রডিউস করেছে। এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, বাংলাদেশ আর্মি টু লিড ইউএস ব্যাকড ক্ল্যান্ডাস্টাইন অপারেশনস ইন মিয়ানমার রাখাইন স্টেট। মানে বাংলাদেশ আর্মি 3 ডিভিশন উনি বলছেন এখানে অপারেশন করবে, ক্ল্যান্ডাস্টাইন খুব গোপন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এবং আরাকান আর্মির সঙ্গে এবং আরসার সঙ্গে মিলে তারা মিয়ানমারের সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে। এইটার ইমপ্লিকেশন আপনি কি মনে করেন? আরাকান এবং আরাকানকে করিডোর দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, যেটা আপনার ইউএন সেক্রেটারি জেনারেল এসে বলে গেছেন যে আরাকান আর্মিকে এঙ্গেজ করো। এটা তো ঠিক ওনার বোধহয় বলা উচিত ছিল না, কারণ আরাকান আর্মি কোনো লেজিটিমেট এন্টিটি নয়, আনঅফিসিয়ালি এখনো, অফিসিয়ালি এটাকে আমরা একটা টেররিস্ট আউটফিট বলতে পারি। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন? ডেভেলপমেন্ট আমি স্যার একটু ভিন্ন মত ধারণ করি। আমি বহু বছর আগে, প্রবাবলি 4 বছর আগে, 3-4 বছর আগে, দীপ্ত টিভি, ইফ আই এম নট মিস্টেকেন, বা চ্যানেল 24ও হতে পারে, কোন একটা টিভিতে স্টেশনে এই তৌহিদ হোসেন সাহেবের সাথেই বসেছিলাম, এবং তখন আমরা এই রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলছিলাম। তো আমার খুব লম্বা, বহু দীর্ঘদিনের আমি যেটুকু বুঝি আর কি, যে আমি যা বুঝি সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আপনাকে এমনি এমনি কেউ নিবে না। রোহিঙ্গাদের আমি একবার ইয়েতে গিয়েছিলাম, আপনার নেপিতো গিয়েছিলাম ইয়েতে। তো নেপিতোতে আমার যখন মিয়ানমারে আমি যাই, নেপিতোতে ওদের একটা মিউজিয়াম আছে, সামরিক মিউজিয়াম, মিলিটারি মিউজিয়াম। তো আমাদের জন্য ওটা খোলা হলো, আমি গেলাম। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওদের ওই যে তাতমাদাও, ওদের যে আর্মি, সেই আর্মির যেটাকে ওরা একটা সবচেয়ে আপনার গোল্ডেন পিরিয়ড মনে করে, সেটা হচ্ছে যে যখন তারা চিটাগংয়ে মুসলমানদেরকে হারিয়েছিল, কিন্তু তাদের চোখে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড। আমি মায়ানমারের কথা বলতেছি, হ্যাঁ, আমি বার্মার কথা বলছি। এগুলো হচ্ছে যে ওই যে সেই আপনার 1700, 1800, 1900 শতাব্দীতে যখন এগুলো হয়েছিল। 1900 তো হয়নি, ব্রিটিশরা আসার পরে তো হয়নি, ব্রিটিশদের আসার আগে 1784-এ তারা রোহিঙ্গাদের বের করে দিল, দখল করে ফেললো, এবং কিছু অংশ তারা দখল করেছিল। তখন ওই সময়কার কথা তারা বলছে। ওগুলো তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তখন বুঝলাম যে মিয়ানমার সরকার কখনোই কিন্তু আমাদের সাথে এই পিস করবে না, তাদের কিন্তু শান্তি করার কোনো ইচ্ছা নাই, এবং আমাদের সাথে তারা সবকিছু লুকায় রাখে।
সবকিছু লুকায় রাখে, কোনো কথা স্পষ্ট বলতে চায় না। আমি তখন আমার মনে আছে যে আমি মালয়েশিয়ায় যে আমাদের এনডিসির স্টুডেন্ট ছিল, মানে ব্রিগেডিয়ার ছিল, মেজর জেনারেল হয়েছে পরে, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই মিয়ানমারের এরা এরকম কেন? তখন সে আমাকে বলছে, মিস্টার আলী, এরা আমাদের সাথেও এরকম। এই আসিয়ানও বলতেছে যে আসিয়ানের 3টা দেশকে বাকি 5টা দেশ পছন্দ করে না। আমি সরি, এটা ইয়ে করছি যে সে বলছে যে তার মধ্যে মিয়ানমার, লাওস আর কম্বোডিয়া, এরা হচ্ছে 3টা একরকম, হ্যাঁ, এবং এই ভিয়েতনাম, মালয়েশিয়া এরা হচ্ছে আরেক রকম। সো তাদের মধ্যেও এক ধরনের আপনার মানে এক ধরনের বিভাজন আছে। এখন আমার কথা হলো যে রোহিঙ্গাদেরকে পাঠাইতে হইলে রোহিঙ্গাদেরকে অবশ্যই they have to backed by force। আমি এই বিষয়ে বিশ্বাস করি, সরি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি অনেক আগে থেকে আরাকান আর্মির সাথে সহায়তা বা ওইটার সাথে যাতে বাংলাদেশ আর্মি যাতে সামহাও মিত্রতা করে, আমি সেটা চাই। কারণ হচ্ছে যে যেহেতু আরাকান আর্মি জিতে যাচ্ছে, তারা জিতেছে, যেহেতু সামরিক জান্তা হেরে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের সুযোগ, এইটাই হচ্ছে আমাদের সুযোগ। এবং এই সুযোগে যেহেতু তাদের ইস্টার্ন সাইডে তারা ব্লক, তাদের পূর্বের দিকে তারা ব্লক, পশ্চিম দিকে আমরা ওপেন করে দিই, আমরা তাদেরকে সাহায্য করি, কিন্তু এই সাহায্যের একটা মূল্য আছে। এই মূল্যটা হচ্ছে এই 10 লক্ষ রোহিঙ্গাকে ভিতরে নিতে হবে এবং নিরাপত্তার সাথে নিতে হবে। আমি এই কথাটা আমি 5ই আগস্টের পরে যখন রোহিঙ্গা নিয়ে কথা শুরু হয়েছে, তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এইদিকে গিয়েছিলেন, আমার যতদূর মনে পড়ে। খলিলুর রহমান সাহেব আসার পরে উনি বোধহয় একটা বক্তৃতা দিয়েছেন কোথাও, সেখানেও উনি এই কথাগুলো, মানে অর্থাৎ সামরিক যে দৃষ্টিকোণটা, এটা কিন্তু উনিও ওখানে নিয়ে এসেছিলেন। সুতরাং এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভারত কিন্তু চায় না যে রোহিঙ্গারা ইয়েতে থাকুক, আপনার ভারত চায় না যে রোহিঙ্গারা মিয়ানমারে থাকুক। ভারত এই জন্য চায় যে রোহিঙ্গা অ্যাকচুয়ালি বাংলাদেশে আসুক এবং সব মিলে যাক, যাতে কোনোদিনও তারা ভারত ফেরত যেতে না হয়। শেখ হাসিনাও কিন্তু সেই জন্যই আস্তে আস্তে এদেরকে কখনোই সংগঠিত করার চেষ্টা করেন নাই, এদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন নাই, এনাদেরকে সবসময় একটা অপরাধ জগতের দিকে বরং ঠেলে দিয়েছে, এক্সপ্লয়েট করেছে। আমি মনে করি বৈমাত্রীয় সুলভ আচরণ করেছে। বানিয়ে তাদের শেল্টার দিয়েছে, পার্মানেন্ট ব্যবস্থা করে দিয়েছে, রোহিঙ্গারা এখানে থাকবে করবে এবং তারপরে আস্তে আস্তে এটা অ্যাসিমিলেট হয়ে যাবে। হ্যাঁ, কারণ অ্যাসিমিলেশন তো পরে আসছিল, এবং আপনি জানেন তিনি একটা নোবেল প্রাইজ পেয়ে যাবেন। হ্যাঁ, উনি নোবেল প্রাইজ পেয়ে যাবেন, রাইট। সো এখন ব্যাপারটা হলো যে, সুতরাং আমি মনে করি যে এই যদি এটা হয়ে থাকে, যেটা চন্দন 3 ডিভিশন সৈন্য, এটা একটা বেশি বড় কথা। এই 3 ডিভিশন সৈন্য এখানে লাগেও না। রামুতে একটা ক্যান্টনমেন্ট করা হয়েছে। রামু তো আপনি জানেন যে এটা খুব কাছাকাছি ফ্রন্ট লাইনের ওইদিকে, সুতরাং সেখানে 1 ডিভিশন সোলজার থাকলেও থাকতে পারে, এর বেশি সোলজার ওখানে আছে বলে আমি মনে করি না। তবে আমরা এতদিন ধরে এটাই বলেছিলাম যে বাংলাদেশ এটা করতে হবে। ওই যে হিউম্যান করিডোর হচ্ছে, হিউম্যানিটেরিয়ান করিডোর, আমি আশা করি যে এগুলা হলে ওই যে যেটা বলেছেন ইউনুস সাহেব, যেটা বলেছেন যে আগামী ঈদের আগেই যাতে ওরা ফেরত যেতে পারে। এবং আরেকটা কথা স্যার, আমি একটু সরি এই ব্যাপারে আমি একটু বোধহয় সেটা হচ্ছে যে এক একটা দেশ, সে সরকার, তার কিছু শর্ত পালন করা উচিত। আসলে সে যখন স্যার একটা তার নিরস্ত্র জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এটা যখন সে নির্বিচারে মানুষ মারতে থাকে, সেই সময়ও সেই সরকারের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করে যাব, আমি সেই পথটাও ঠিক আমি সাপোর্ট করতে পারি। আমি জানি যে একজন আরেকজনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, এবং এটা আমি বুঝি, কিন্তু তারপরেও সামরিক জান্তা যা করেছে, আমার মনে হয় এখন চান্স হচ্ছে যে সামরিক জান্তাকে আপনি আস্তে করে সামনাসামনি উপরে রাখেন, ভিতরে ভিতরে গোপনীয় কাজ করে ফেলেন। এইটা ভারত চাইবে না, সুতরাং এটাই করেন, আমি সেটা মনে করি। ভারত আর কালাদান প্রজেক্টের জন্য মিয়ানমারে একটা ভারতপন্থী সরকার থাকুক, এটা চায়। কারণ তারা জানে যে ফেনী নদী কেটে দিয়ে তারা বাংলাদেশকে চিকেন নেক কেটে তারা দখল করে ফেলবে, বে অফ বেঙ্গল পর্যন্ত চলে যাবে, এটা দুঃস্বপ্ন হয়ে যাবে ভারতের জন্য। এবং রংপুর করিডোর কেটে দিয়ে তারা ওই চিকেন নেকের অল্টারনেটিভ রাউট বের করে ফেলবে, সেটাও তাদের জন্য মিস অ্যাডভেঞ্চার হবে। চায়না এটা সহ্য করবে না। এখানে এটা হলে চীনের সঙ্গে তার সরাসরি যুদ্ধ হবে বলে আমি মনে করি। অ্যান্ড চীন ডাজন্ট কেয়ার,
চায়নার সঙ্গে এখন যদি চায়না যদি ভারত আক্রমণ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এমন কোনো সামরিক চুক্তি নাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেচে চীনের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করবে এটা কার্ডে নাই। মানে চায়না, স্যার আমার আশঙ্কাটা আমাদের নেতৃত্বকে নিয়ে, জি ডক্টর ইউনূসকে নিয়ে না, কিন্তু আমাদের জেনারেলি আমাদের নেতৃত্বকে নিয়ে স্যার। অল্টারনেটিভ নাই। অল্টারনেটিভ তাই। হ্যাঁ, সুতরাং আমাদের মিলিটারি লিডারশিপ, জি আমাদের মিলিটারি লিডারশিপ কি যুদ্ধ করবে ভারতের সাথে? আমি কিন্তু ফুললি শিওর না, আমি শিওর নই, জি আমি নিশ্চিত নই। এখন আমাদের কি পলিটিক্যাল যে লিডারশিপ আছে, যারা দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আমাদের পররাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তৌহিদ সাহেব, তাকে আরো সচ্ছল হতে হবে। তিনি আসলে সচ্ছলটা কিভাবে হবেন? তিনি তো সেই 11-এর সময় তিনি কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি আবার এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হয়েছেন। অর্থাৎ ভারতের যে সমস্ত লোকগুলো যারা কাজ করেছে 11-এ যারা কাজ করেছে তারা তো ভারতের হয়ে কাজ করেছে, তাদের তো ভারত ছাড়া ছিল না। তো ওই লোকগুলো যদি এখানে বসানো হয় তাহলে ভারতের বারবার ছাত্র হলে স্বাভাবিক। পাকিস্তানের সাথে যদি ভালো সম্পর্ক হয় তাহলে এখানে তো অবশ্যই একটা বাধা তারা সৃষ্টি করবে, আর সেটাই এখন স্পষ্ট হচ্ছে। আলোচনা শুনেছেন এবং আপনারা হয়তো নিউজের মধ্যে দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র সচিব যিনি রয়েছে জসিমউদ্দিন, তিনি এখানে বেটু দিচ্ছেন, তিনি একটা কিছু করার চেষ্টা করছেন। হয়তোবা ভারত পাকিস্তানের যে সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কের যে গোপন কথাগুলো সেগুলো হয়তোবা তিনি এই ভারতের পাচার করে দিচ্ছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তিনি হয়তো পছন্দ করছেন না। এজন্যই ভিতরে থাকা যে এই সমস্ত গুণপোকাগুলো আছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো সুন্দরভাবে, যেটা সাকিব ভাই বলেছেন, ঢেলে সাজাতে হবে।